নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউফেন আজার দাবি করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা বিরাট বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামাসের উগ্রপন্থী প্রভাব এবং সংশ্লিষ্ট কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরে এসব অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা বৈশ্বিক উদ্বেগের বিষয়। ইসরায়েলি রাষ্ট্রদূতের দেয়া মূল বক্তব্যগুলো হলো: ১. 2023 সালের 7ই অক্টোবরে ইসরায়েলে হামাস যা করেছে গাজা থেকে গিয়ে, সেই ঘটনার পর থেকে ইসরায়েল বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছে। নজর রাখার কারণ হলো, হামাস গাজা থেকে তাদের একটা বড় অংশের যেসব তাদের সৈন্য সামন্ত এবং তাদের সমর্থক কর্মী তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিকই, এবং তারা তাদেরকে আরবের দেশগুলো, আগে কয়েকটা দেশ গোপনে হলেও তাদেরকে আশ্রয় দিচ্ছিল, সেই আশ্রয় দেওয়াটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে হামাস ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোতে এবং বিশেষভাবে পাকিস্তান এবং পাকিস্তান হয়ে বাংলাদেশে। ফলে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে যে হামাস ছড়িয়ে পড়েছে, এই ঘটনাটা, এই খবর দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। হামাস মধ্যপ্রাচ্যের বাইরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং অন্য অঞ্চলের উগ্রপন্থীরা যাতে তাদের কাছ থেকে শিখে ওই 7ই অক্টোবর তারা যেমন করেছিল, ইসরায়েলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই রকম হামলার ঘটনা ঘটানোর জন্যে তাদেরকে অনুপ্রাণিত করছে অন্য দেশের সন্ত্রাসীদের। এই বিষয়টি নিয়ে ইসরায়েল ইতিমধ্যে ভারতের সাথে উদ্বেগ ও তথ্য বিনিময় করেছে। এবার এর ফলে আমরা একটা জিনিস দেখি, মানচিত্রের ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশে হামাসের বিস্তার নিয়ে যা বলেছেন, সেই বিস্তার ভারতের পক্ষে অবশ্যই বিপজ্জনক, ভারতের পক্ষে চিন্তার কথা, দুশ্চিন্তার কথা। কিন্তু এই দুশ্চিন্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও অনেক বেশি। কারণ মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি কৌশলগত সেতু। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আরও উত্তরে ভুটান এবং পূর্বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। এই অবস্থান পশ্চিমবঙ্গকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করেছে, তেমনি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্তের কারণে সীমান্ত পারাপার, মানব পাচার, জাল নথি, অবৈধ অনুপ্রবেশ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের সম্ভাব্য কার্যকলাপ বহুদিন ধরেই ভারতের নিরাপত্তা সংস্থার উদ্বেগের বিষয়। এই উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে। গত প্রায় 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জেলে আটক মৌলবাদী ও সন্ত্রাসীদের গণহারে মুক্তি দিয়ে মৌলবাদী ও সন্ত্রাসীদের প্রতি এই বার্তা দিয়েছে যে তার সরকার মৌলবাদী ও সন্ত্রাসীদের বন্ধু। বলা বাহুল্য, সেই সুযোগ নিয়ে বিভিন্ন ইসলামপন্থী শক্তি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশে।
এবং এই মৌলবাদীদের কাছে মূল শত্রু বাংলাদেশ নয়, বাংলাদেশ তাদের নিজেদের দেশ, তাদের মূল শত্রু হলো ভারত। এদের স্বপ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 7 সিস্টার্স সমেত একটা বড় অংশ দখল করে গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন করা। স্বপ্নের শেষ যে শুধু এখানে তা নয়, আরও আছে। দিল্লি দখল করে লালকেল্লা ইসলামের পতাকা উড়িয়ে দেয়া এবং গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, কিন্তু মাঠ পর্যায়ে যে পরিস্থিতি ইউনূসের আমলেই ছিল সেটা এখনও আছে। এবং এসব মৌলবাদী শক্তির দাপাদাপি দেখলে বোঝা যায় ইউনূসের আমল আর এই আমলে অন্তত মাঠ পর্যায়ে মৌলবাদী শক্তির দাপাদাপি কমেনি। তারা তাদের নিজের দেশকে কোন বেহেশত বা দোজখে পাঠাতে চায় সেটা তারাই জানে। কিন্তু সমস্যা হলো শুধু নিজেদের দেশ নয়, তাদের চিন্তায় আছে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের এক বড় অংশ। এবং সমস্যাটা এখানেই। আর এজন্যেই ভারতে স্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যখন বলেন হামাস তার ঘাঁটি গেড়েছে পাকিস্তান ও বাংলাদেশে, তখন ভারতীয় হিসেবে দুশ্চিন্তা তো হয়েই থাকে, কিন্তু সেই দুশ্চিন্তা আরও বহুগুণ বেড়ে যায় যেহেতু আমরা বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং বাংলাদেশি সন্ত্রাসীরা যে পশ্চিমবঙ্গে বিপুলভাবে সক্রিয় তার যথেষ্ট নিদর্শন এই রাজ্যে ইতিমধ্যে পাওয়া গেছে, একবার নয় একাধিকবার। ছোট্ট করে বলা যাক, পশ্চিমবঙ্গে গত এক দশকে, আমি 2016 থেকে 2026 এই সময়কালটা নিচ্ছি, এখানে প্রত্যক্ষভাবে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি ঠিকই, তবে একাধিক বড় নাশকতার ছক ও মডিউল পর্দাফাঁস করেছে ভারতের তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো। যেমন প্রথমেই বলা যায় খাগড়াগড় বিস্ফোরণ কথা, 2014 সাল। যদিও ঘটনাটি তার আগের দশকের, কিন্তু এর বিচার এবং কাজ এবং সাজা সেটা হচ্ছে এই সময়ে হয়েছে, এই গত 10 বছরের মধ্যে। কি কি হয়েছে? 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি মানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সেই জঙ্গিদের ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। আর এই মামলা এনআইএ তদন্ত, এটা পশ্চিমবঙ্গের তৎকালীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার চাপা দিতে চেয়েছিল। এনআইএ তদন্ত হাতে নেয়, তদন্ত চালিয়ে মোট 31 জনকে গ্রেপ্তার করে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ এনআইএ আদালত শীর্ষ সেই জঙ্গিদের দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেয় এবং মোট 19 জন দোষী সাব্যস্ত হন। অর্থাৎ এটা এমনি হাওয়ায় তুলে দেয়া কোনো অভিযোগ নয়, এটা একটা প্রমাণিত অভিযোগ। দ্বিতীয় উদাহরণ দেয়া যায় লস্কর-ই তৈবার নিয়োগ। লস্কর-ই তৈবা মানে LET, এদের একটা নিয়োগ মডিউল এটা পাওয়া গেছে। কোথায়? উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তানিয়া পারভিন নামের এক তরুণী লস্কর-ই তৈবা এবং ISI এর হয়ে জঙ্গি নিয়োগ ও উগ্রপন্থী মতবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়। পরবর্তীতে দেখা যায় এই মডিউলের সঙ্গে আরও বহু লোক যুক্ত আছে, অনেককেই চিহ্নিত করা হয়। ঘটনার তদন্তভার এখানেও এনআইএর হাতে যায়। এই মডিউলের অন্যতম হোতা সাইয়াদ এম ইদ্রিসকে এনআইএর বিশেষ আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ এতেই প্রমাণিত হয় যে ঘটনাটি মন গড়া নয়, কেউ মিথ্যে করে ছড়াচ্ছে না। এরপরে আল কায়দার মডিউল গ্রেপ্তার হয়েছে 2020-তে। 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য পুলিশের সহায়তায় এনআইএ মুর্শিদাবাদ এবং কেরালা থেকে 9 জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে।
তারা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার কার্য এখনো চলছে। এরপরে আরেকটা খুব বড় বিষয়, সেটা হলো ভুয়ো নোট পাচার এবং জঙ্গি অর্থায়ন, জঙ্গিদের টাকা জোগানো। পাকিস্তান ও বাংলাদেশের মদতপুষ্ট চক্রগুলো ভারতের সীমান্তে, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে জাল নোট ও জঙ্গি অর্থায়নের নেটওয়ার্ক তৈরি করেছিল। বিএসএফ এবং এনআইএ নিয়মিত অভিযান চালিয়ে এই চক্রের অনেক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত। আর ইতিমধ্যে আপনারা জানেন, অবৈধ বাংলাদেশি যারা একটা বিরাট পরিমাণে গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে এসেছে এবং পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এটা কারো অজানা নয় যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কাঠামো দীর্ঘদিন ধরেই হাজার ক্ষতের মাধ্যমে ভারতকে দুর্বল করার কৌশল অনুসরণ করছে। এই ক্ষত তৈরি বা আক্রমণের পাকিস্তানি কৌশলের নাম হচ্ছে সন্ত্রাসবাদ। ভারতের সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিয়ে দেশ জুড়ে অশান্তি ও ধ্বংসের বাতাবরণ তৈরি করা। এই ধ্বংসযজ্ঞের মারাত্মক রূপ আমরা মুম্বাইয়ে দেখেছি। কাশ্মীর, পাঞ্জাব, মুম্বাই এবং বিভিন্ন সময়ে উত্তর পূর্ব ভারত, এই পশ্চিমবঙ্গ, সব ক্ষেত্রেই এই অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে পহেলগাঁওয়ে যে মারাত্মক ঘটনাটি ঘটেছিল এবং যেটা দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার একটা চেষ্টা করা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর হয়, তার পেছনেও হামাস জঙ্গিদের যোগ ছিল, এমন কথা বলেছে ভারতের গোয়েন্দারা। এরপরেও আছে লালকেল্লার সন্নিকটে যে গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তার মধ্যে যুক্ত ছিল বাংলাদেশি সন্ত্রাসীরা। এই সমস্ত ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাংলাদেশে উদ্ভূত সন্ত্রাসবাদ ক্রমেই সংহত হয়ে উঠছে, আর যেভাবে তারা গুছিয়ে নিচ্ছে নিজেদের সরকারি প্ররোচনায় এবং প্রশ্রয়ে, তাতে এর আড়ালে পাকামাথা হামাসের যুক্ত থাকার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। এবং তবে একটা কথা এখানে বলতেই হয় যে ঈশ্বর অন্তত এবার পশ্চিমবঙ্গকে ভুলে গেছেন তা নয়। যে পথে স্বাধীনতার পর থেকে চলছিল পশ্চিমবঙ্গ, তাতে মনে হচ্ছিল এই রাজ্যের জন্য ঈশ্বর আদৌ ভাবিত নন। এটা ঈশ্বর পরিত্যক্ত একটি রাজ্য, অথবা ঈশ্বর ঘুমিয়ে পড়েছেন, তিনি পশ্চিমবঙ্গকে দেখতে চান না। সেই থিয়েটারের গানটির মতো, মনোজ মিত্রের একটি থিয়েটার নাটক, সেখানকার ভগবান নিদ্রা গিয়েছেন, কথা কইতে পারে না। কিন্তু দেরিতে হলেও ভগবানের নিদ্রা ভেঙেছে। কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গকে ভগবান দেশভাগের ক্ষত সামলাতে ব্যস্ত রেখেছিলেন। বাম আমলে ভগবান কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে মরণের পথে নিয়ে গিয়েছিলেন। কমিউনিস্টরা বলে না, রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম, মানে ধর্ম হচ্ছে আফিং, আর কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকিটা হচ্ছে আর এক রকমের আফিং। এটাতেও এই বিপ্লবের স্বপ্নে, এই বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে একটা জাতকে ধ্বংস করার নাম হচ্ছে কমিউনিস্টদের বিপ্লব। আর মমতার আমলে বাঙালির মেরুদণ্ড ভেঙে চুরে পুরো জাতটাকে চিতায় তোলার ব্যবস্থা করা হয়েছে। তবে চিতায় শেষ আগুন জ্বালাবার আগে, অথবা কোরামিনে গঙ্গা যাত্রা, সেই গঙ্গা যাত্রায় সেখানটায় গিয়ে রেখে দেয়া হয়েছে বাঙালিকে, সেই অবস্থায় ঘুম ভেঙেছে ভগবানের। ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছেন বাঙালিকে, আর তার পরিণামে মমতা নামক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বঙ্গবাসী।
পশ্চিমবঙ্গকে শেষ করবার জন্য, ভারতকে টুকরো করবার জন্য পাকিস্তান বাংলাদেশের সন্ত্রাসী শক্তির যেসব অস্ত্র মজুদ ছিল, মমতা সযত্নে সেই সব অস্ত্রকে শান দিয়ে শত্রুর হাতে ভালোভাবে তুলে দিয়েছেন এবং আরও দিচ্ছিলেন। তিনি হিন্দুর বিরুদ্ধে মুসলিমের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। সীমান্ত যাতে খোলা থাকে এবং এই রাজ্যের ডেমোগ্রাফি যাতে মুসলমানদের হাতে, বাংলাদেশি মুসলমানের হাতে চলে যায়, তার জন্য যা করার তাই করেছেন। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জমি তিনি দেননি, যাতে সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করতে পারে, তারা ভারতে এসে বসবাস করতে পারে। পুলিশকে তিনি অকেজো করে দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। এবারের এই ২৬-এর নির্বাচনে মমতাকে হারিয়ে দিয়ে, বাম কংগ্রেসকে প্রায় অদৃশ্য করে দিয়ে এবং বিজেপিকে ক্ষমতায় এনে রাজ্যের জনতা যদি জেগে না উঠত, তাহলে 5 বছর পর এই রাজ্য কোথায় পৌঁছে যেত সেটা ভাবতে গেলে শিউরে উঠতে হয়। ভগবান রাজ্যবাসীর ঘুম ভাঙিয়েছেন, এটার জন্যে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। তবু মনে রাখতে হবে, শত্রু এখনো শেষ হয়নি, বড় একটা ঘা খেয়েছে এই মাত্র। শত্রু কিন্তু কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আপাতত কিঞ্চিত অদৃশ্য হয়ে আছে, দৃশ্যমান নয়। ইসরায়েলের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন আমাদের, এটা বলেছেন আমরা যেন সজাগ থাকি, ঘুমিয়ে না পড়ি। হামাস পশ্চিমবঙ্গের দোরগোড়ায় বাংলাদেশে বসে গেছে। আমাদের মনে রাখতে হবে, চারপাশে শত্রু পরিবেষ্টিত হয়েও ইসরায়েল যে বেঁচে আছে এবং মাথা উঁচু করে বেঁচে আছে এত বছর ধরে, তার কারণ ইসরায়েলিরা ঘুমোয়নি, তারা সজাগ। ধন্যবাদ।